নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই চিরেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এবং আইএসএল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, ভারতীয় ফুটবলের এই মরশুমটাও শেষ হয়ে গেছে। নতুন মরশুমের দিকে তাকিয়ে সবাই আইএসএল নিয়ে এখনো অনিশ্চয়তা তো চলছে। ডেডলাইন দেওয়া হয়েছে আইএসএল ক্লাবদেরকে জুন 15 অবধি সময়, এবং অনেক কিছুই আপাতত কিন্তু চলবে এই ফুটবল মহলে। যারা ফুটবল প্রেমীরা আছেন তাদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তার আগে ইউনিটি কাপ হবে, ইন্ডিয়া সেখানে খেলবে জামাইকার বিরুদ্ধে। তারপর একটা থার্ড বেস্ট প্লেস টিমেরও ম্যাচ আছে। সো ফুটবল কিন্তু থামছে না, ফুটবল চলতেই থাকছে। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে পরের মরশুমে কি কি হতে পারে এই ভারতীয় ফুটবলে, এবং কি কি হতে পারার থেকে কিন্তু একটা বড়, আপনারা জানেন যে বড় মুহূর্ত থাকে যে যে কোনো ভারতীয় ক্লাব যারা আইএসএল জেতে, সুপার কাপ জেতে, তারা কন্টিনেন্টাল স্টেজে যায়, এএফসি খেলে। সেখানে সেখানে কি ব্যাপার হতে চলেছে, এবং এইটা নিয়ে কিন্তু বলতে পারেন সকাল থেকেই অনেক নানান মহলে কথাবার্তা হচ্ছে। এবং পাশাপাশি যে এই যে ক্যালেন্ডারটা আছে 2026-27 সিজনে, সেখানে খুব একটা হয়তো ফারাক পড়ছে না, কিন্তু 2027-28 মরশুমে সেখানে কিন্তু এএফসির যে কন্টিনেন্টাল স্টেজে যে ইন্ডিয়ার স্লট আছে সেইটা নিয়ে কিন্তু বলতে পারেন যে অনেক আলোচনা করা এখনো বাকি আছে। কারণ ইতিমধ্যে এএফসি কিন্তু তাদের স্টান্স ক্লিয়ার করে দিয়েছে। ইন্ডিয়ান ক্লাবরা কিন্তু 2027-28 মরশুমে মাত্র একটা স্লট পাবে এএফসির কন্টিনেন্টাল স্টেজেসে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ লিগের স্লট। এবং এইটা কেন হলো, এইটা নিয়েই সমস্ত বলবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে। এবং এই 2026-27 মরশুমে এএফসি কন্টিনেন্টাল স্টেজেসে যেখানে ইস্ট বেঙ্গল খেলতে যাবে, এফসি গোয়া খেলতে যাবে, তারা কীরকম খেলবে, কী কী খেলতে হবে তাদেরকে, সেই সব নিয়ে অবশ্যই আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো। বেসিক্যালি পুরোই এসিএল 2 এফসি চ্যালেঞ্জ লিগ নিয়েই এই এপিসোডটা আছে। ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ, এফসি গোয়ার ভবিষ্যৎ, সেই সব নিয়ে কিন্তু বলবো আপনাদেরকে এই ভিডিওতে, তাই অবশ্যই শেষ অবধি দেখবেন। প্রথমে যদি 2027-28 মরশুমের কথাটা বলি, মানে পরের সিজনের কথা, এই সিজন না, এই নতুন সিজন শুরু হবে এই সিজন না, তার পরের সিজনের কথা বলি, তাহলে ইন্ডিয়ার যে স্লট, একটা স্লট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, এবং একটাই মাত্র স্লট বা একটাই প্লেস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগে। এবার বলবেন যে এইটা কেন হলো। এক তো কারণ অবশ্যই যে ইন্ডিয়ান ক্লাবস যারা আছে, যারা এএফসিতে পার্টিসিপেট করেছিল, তাদের খারাপ পারফরমেন্স, সেই জন্য কিন্তু এএফসির যে কোএফিসিয়েন্ট পয়েন্ট সেটা অনেকটা কমে গেছে। এবং সেই জন্য কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিংটাও অনেকটা কমেছে বাকি দেশের থেকে। কিন্তু পাশাপাশি আরও অনেক বড় বড় কারণ আছে। কারণ এক তো হচ্ছে যে এই বছর যে আইএসএলটা হলো সেটা একটা ট্রাঙ্কেটেড ফরম্যাটে হয়েছে, আপনারা জানেন। পর্যাপ্ত পরিমাণে ম্যাচেস হয়নি, এবং এএফসি যেটা ক্রাইটেরিয়া 8 মাস, 8 মাসের কিন্তু ক্লাব ফুটবল থাকা দরকার বা লিগ ফুটবল কিন্তু থাকা দরকার, যদি একটা ভালো জায়গায় কন্টিনেন্টাল স্টেজেসে যদি একটা স্পট পেতে হয়, স্পেশালি এসিএল 2 মতো টুর্নামেন্টে ডাইরেক্ট স্লট। এবং সেটা যেহেতু এই মরশুম হয়নি, তাই পয়েন্ট ডিডাকশন হয়েছে ইন্ডিয়ার, এবং সেই কারণে কিন্তু একটা মাত্র স্লট পাচ্ছে 2027-28 মরশুমে। এবং আপনারা বলবেন তাহলে কি ইন্ডিয়ান ক্লাবরা এখন শুধু এই এফসি চ্যালেঞ্জ লিগই খেলবে সোমনাথ? এই যে এসিএল 2 ডাইরেক্ট স্পট পেতে, এগুলো কি আর পাবে না? অবশ্যই পাবে, যখন আবার লিগ স্বমহিমায় ফিরবে, ডাবল লেগ লিগ যেটা হয়, একটা সম্পূর্ণ লিগ যেরকম আমরা আইএসএল দেখি সেটা হয়, তখন ওই তুলনায় কিন্তু পয়েন্টসও বাড়বে, ক্রাইটেরিয়াসও বাড়বে, এবং পাশাপাশি আরও কিছু কন্ডিশন আছে, যেরকম ভিএআর। ইন্ডিয়াতে কিন্তু ভিএআর যেহেতু এখনো ইমপ্লিমেন্টেড না, এবং আপনারা জানেন যে একদম এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনাল যেটা হয় সেটাও কিন্তু ভিএআর মাস্ট হয় সেই জায়গাতে। তো অবশ্যই যে ভিআর টেকনোলজি সেটা কিন্তু এসঅ্যাপ ইন্ট্রোডিউস করতে হবে ভারতীয় ফুটবলে, না হলে কিন্তু এই কন্টিনেন্টাল স্টেজেস থেকে অনেকটা পিছিয়ে যাবে, কিছুই হবে না। ইন্ডিয়াকে কিন্তু ওই একটা ভেন্যু অপশন হিসেবে দেখবে না এএফসি, যে না এই জায়গা তো অ্যাটলিস্ট এএফসির ম্যাচেস করা যাবে না, কারণ এখানে ভিআর সাপোর্টেড দেশই না, এখানে ভিআর সাপোর্টেড লিগই না। তো এই কারণে কিন্তু পয়েন্ট ডিডাকশন হয়, এবং যেটা বললাম কোএফিসিয়েন্ট পয়েন্ট লুজ হয়েছে বাজে পারফরমেন্সে, এবং পাশাপাশি ট্রাঙ্কেটেড লিগ ফরম্যাটের জন্য কিন্তু এখানে পয়েন্টস লুজ করছে ইন্ডিয়া। তো এইসব কারণের জন্য কিন্তু 2027-28 যে মরশুমে, সেখানে ইন্ডিয়া মাত্র একটা স্লট পাচ্ছে এএফসি কন্টিনেন্টাল স্টেজে, এবং একটা স্লটই থাকবে চ্যালেঞ্জ লিগের ডাইরেক্ট স্লট, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এইসব দেশের প্লেয়ার টিমরা কিন্তু খেলে। এবং জানেন এইসব দেশেরও কিন্তু লিগের ঠিক সেরকমই অবস্থা, খুব একটা ভালোভাবে প্রপারভাবে লিগটা হয় না, ছোট লিগ হয়, ভিআর নেই দেশের লিগে। পাশাপাশি আরও যে কারণগুলো আছে, পয়েন্টস তাদের কম, এই ইত্যাদির সাথে এই দেশের ক্লাবসের সাথেই কিন্তু ইন্ডিয়াকে খেলতে হবে এই 2027-28 মরশুমে। এই মরশুমটার কথা বলে দিলে, এবং যে মরশুমটা আসতে চলেছে 2026-27 মরশুমে ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার কাদের সঙ্গে খেলতে পারে। তো আবার যেরকম বললাম যে ট্রাঙ্কেটেড ফরম্যাটে যেহেতু এই বছর আইএসএলটা হচ্ছে, তাই
পয়েন্টস কমে গেছে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার যে এসিএল টু একটা ডাইরেক্ট স্পট ছিল, যেটা শিল্ড উইনার্স বা লিগ উইনার, যেটা ইস্ট বেঙ্গল এবার জিতেছে, লিগ উইনারদের যেই স্পটটা দেওয়া হতো সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। সেটা ডাইরেক্ট স্পট নেই, সেটা কিন্তু কোয়ালিফাইং স্পট দেওয়া আছে, মানে প্রিলিমিনারি রাউন্ড খেলতে হবে ইস্ট বেঙ্গলকে, এবং সেটা যদি তারা জিততে পারে তাহলে তারা এসিএল টুতে পদার্পণ করতে পারবে। সেম এফসি গোয়ার ক্রাইটেরিয়াতে বেশি চেঞ্জ হয়নি। সুপার কাপে যারা উইনার্স থাকতো তারা একটা এমনি কোয়ালিফিকেশন স্পট পেতো এসিএল টু এর, সেটা জিতলে অবশ্যই এফসি গোয়া যেতে পারবে এসিএল টু এ ডাইরেক্ট গ্রুপ স্টেজেসে। আর যদি হেরে যায় তাহলে তারা যাবে চ্যালেঞ্জ লিগে। সেম গোস ফর ইস্ট বেঙ্গল, তারা যদি সেই প্লে অফটা হেরে যায় তাহলে চ্যালেঞ্জ লিগ খেলতে হবে, এবং যদি জিতে যায় তাহলে অবশ্যই এসিএল টু তো আছেই সেটার জন্য। কিন্তু পাশাপাশি এবার যদি বলি যে ইস্ট বেঙ্গলের প্রবাবল অপোনেন্টস কারা হতে পারে, এক যেটা যদি একটু সহজভাবে বলি, এসিএল টুতে প্রিলিমিনারি রাউন্ড বা প্লে অফ রাউন্ড যেরকম হয়, এটা ইস্ট রিজিয়ন আর ওয়েস্ট রিজিয়নের হয়। ইস্ট রিজিয়নে মাত্র একটা প্লে অফ রাউন্ড হয়, সেখানে দুটো টিম খেলে, এবং ওয়েস্ট রিজিয়নে দুটো প্লে অফ রাউন্ড হয়, সেখানে কিন্তু চারটে টিম খেলে। ইস্ট বেঙ্গল এফসি গোয়া ফ্রম ইন্ডিয়া, আরেকটা হচ্ছে আরকাদাক ফ্রম তুর্কমেনিস্তান, আর একটা টিম হচ্ছে কুয়েতের থেকে। কুয়েতের যে লিগ আছে সেই লিগে যারা জিতবে তারা কিন্তু খেলবে সেই প্লে অফ রাউন্ড। তো অবশ্যই ইস্ট বেঙ্গল, এফসি গোয়া, আরকাদাক এবং এই কুয়েতের টিম, এটা চারজন কিন্তু প্লে অফ রাউন্ডে খেলবে, এবং ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হতে পারে আরকাদাক বা এই কুয়েতের টিমটা। সেম গোস ফর এফসি গোয়া, আরকাদাক বা এই কুয়েতের টিমটা কিন্তু খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল এফসি গোয়া একে অপরের মধ্যে খেলবে না অবশ্যই। তারা অবশ্যই যেরকম বললাম যে আরকাদাক এবং কুয়েতের বিরুদ্ধে খেলতে হবে এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গলকে, এবং তারপরে কিন্তু তারা যেতে পারবে এসিএল টুতে। তো এইটা তো আশা করি যে বুঝিয়ে দিতে পারলাম যে এই বছর রোড ম্যাপটা কীরকম হতে চলেছে, এবং এই ম্যাচেসগুলো যেগুলো হবে এই প্লে অফ রাউন্ডে, সেগুলো কিন্তু জুলাই এবং অগস্ট উইন্ডোতে হবে। জুলাইয়ের একদম শেষের দিকে, জুলাই লাস্ট উইকে, মোস্ট প্রবাবলি 28 জুলাই, এবং অগস্টের ফার্স্ট উইকে, জুলাই লাস্ট উইক, অগস্টের ফার্স্ট উইকে কিন্তু তিনটে ম্যাচেসই হবে। এই ওয়েস্ট রিজিয়নে দুটো প্লে অফ ম্যাচ আর ইস্ট রিজিয়নে একটা প্লে অফ ম্যাচ, এবং এখানেই কিন্তু বোঝা যাবে যে কারা খেলবে আগামী মরশুমের এসিএল টু আর কারা খেলবে আগামী মরশুমের চ্যালেঞ্জ। এবং এই কারণে যেহেতু খুবই কাছে ম্যাচেসগুলো হবে জুলাই এবং অগস্টে, জুলাই শেষ সপ্তাহে এবং অগস্টের প্রথম সপ্তাহে, ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার যে টিম বিল্ডিংটা নেক্সট সিজন, সেটাও কিন্তু অনেক আগে শুরু করতে হবে। অর্থাৎ এটা একটা ভালো নিউজ ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার সমর্থকদের জন্য, যে টিম বিল্ডিংটা অনেক আগে শুরু হবে, এবং পরের সিজনে যে প্ল্যানিং সেটাও কিন্তু বাকি দলের তুলনায় অনেকটা আগে শুরু করতে হবে, যদি তারা অবশ্যই এফসি স্টেজেসে ভালো করতে চায়। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা আপডেট, আজকে যখন আপনার ভিডিওটা দেখছেন, আজকে রাতে কিন্তু অস্কার ব্রুজন ছুটি কাটাতে যাচ্ছেন গোয়াতে, এবং মঙ্গলবার কিন্তু তিনি ফিরে আসতে চলেছেন কলকাতা শহরে একটা বৈঠকের জন্য। ম্যানেজমেন্টের সাথে যে বৈঠক হবে, তার ফিউচারটাকে নিয়ে, ইস্টবেঙ্গলের ফিউচারটাকে নিয়ে যে বৈঠকটা হবে, সেখানে কিন্তু অস্কার ব্রুজন থাকবেন, এবং তারপরে কিন্তু একটা সিদ্ধান্তে আসবে ইস্টবেঙ্গল যে পরের সিজন অস্কার ব্রুজন কন্টিনিউ করবে কিনা, এবং যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু যে এই এএফসির প্ল্যানিং এবং নেক্সট সিজনের প্ল্যানিং, সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। তো এটা অবশ্যই একটা পজিটিভ আপডেট, বাট নেগেটিভ আপডেটসও আছে, যেরকম ইন্ডিয়ার যে একটা প্লে অফ বা একটা এএফসি স্পট, সেটা কিন্তু লুজ হলো, এবং এটা কিন্তু সম্পূর্ণ এখন ডিপেন্ড করছে ইন্ডিয়ান ক্লাবসের উপরে, যারা এএফসিতে পার্টিসিপেট করতে চলেছে। তারা যদি ভালো পারফর্ম করে কোএফিসিয়েন্ট পয়েন্ট বাড়বে, লিগটা যদি পুরোভাবে স্বমহিমায় হয়, ডাবল লেগ লিগড হয়, তাহলে স্পট আবারও বাড়বে, পয়েন্টস আবারও বাড়বে, এবং এইভাবেই কিন্তু ইন্ডিয়া ইন ফিউচার অবশ্যই এসিএল টু এর কিন্তু একটা ডাইরেক্ট স্পটও আবার রিক্লেম করতে পারে। বাট সেটার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে এই দুই ক্লাবকে, এবং পাশাপাশি কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। আপনাদের কি মনে হয় যে যে স্পট কমলো, ইস্ট বেঙ্গল কিরকম করবে এএফসিতে, এবং যে নেক্সট সিজনের যে প্ল্যানিং, সেটাতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এতটাই, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।